সুদূর ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য ডাক দিয়েছিল ৫ ফেব্রুয়ারি রাতের বেলা, যে রাতে শেখ হাসিনা ভারতের থেকে উনি ওই ফেসবুক অথবা ফেসবুকের কোনো একটা লিঙ্কে উনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা বক্তৃতা দিবেন। তো এর প্রতিবাদে পিনাকি ভট্টাচার্য সুদূর ফ্রান্স থেকে ডাক দিল যে ছাত্র জনতা আবার একত্রিত হয়ে তারা যেন বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত, স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সেই ৩২ নম্বর বাড়ি ধানমন্ডি, সেটা একেবারে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়া গুঁড়া করে দিতে হবে। এবং তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের উন্মাদ জনগোষ্ঠী সেই কাজটা করছে। আমরা পিনাকি ভট্টাচার্যের সেই ডাক আমরা একটু শুনি, আহ্বান আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। আজ রাত ৯টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। জবাব তো অবশ্যই দিতে হবে, কিন্তু কিভাবে সেই জবাবটা দিতে হবে মিস্টার পিনাকি ভট্টাচার্য? এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতে নিয়ে আসবেন। শহরের মধ্যে গিয়ে শাবল পাওয়া যায়, হাতুড়ি মনে হয় পাওয়া যেতে পারে, তো বুলডোজারও কেন পাওয়া যাবে না? এখন তো ওই যে ছাত্র জনতাই দেশ চালায়, তাই না? তো তারা যদি চায় তাহলে বুলডোজারও আনা যেতে পারে অনেকগুলা, কোনো সমস্যা নেই। ধানমন্ডি ৩২ নাম্বার আজ থেকে আর থাকবে না, ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয়ের নিশান উড়াতে আসবেন। আজ রাত ৯টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। পিনাকির ডাকে সাড়া দিয়ে কিন্তু বাংলাদেশের সেই কথিত ছাত্ররা ঠিকই ওই ৩২ নম্বর বাড়ির ওখানে গিয়ে তারা ওই জায়গাটা দখল নিয়ে সেখানে প্রথমত আগুন জ্বালিয়ে দিয়েছিল, এবং পরবর্তীতে তো আমরা দেখলাম যে তারা কিন্তু ওই বুলডোজার দিয়ে সেটা ভাঙারও চেষ্টা করেছে। এখন কত দূর ভাঙছে কে জানে, পুরা বাড়ি ভেঙে মাটির সাথে মিশাই দিয়েছে কিনা আমি অবশ্য জানি না, তবে চেষ্টা যে করছে, অর্থাৎ পিনাকি ভট্টাচার্যের ডাকে যে মানে সাড়া দিয়ে সেখানে গেছে সেটা আমরা দেখতে পেয়েছি। এবং মজার বিষয় হচ্ছে এই বাংলাদেশ সেনাবাহিনী তারাও কিন্তু এটা রক্ষা করার জন্য আসে নাই, আর আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন তো প্রশ্নই ওঠে না। এখন এই যে পিনাকি ভট্টাচার্য যে ডাক দিল আর ছাত্ররা তার ডাকে সাড়া দিয়ে কি করলো, পুরা বাংলাদেশের স্বাধীনতার মূল্যচ্ছেদ করলো। এখন প্রশ্ন হচ্ছে পিনাকি ভট্টাচার্য এই ডাকটা কেন দিল জানেন? আপনারা কি মনে করেন যে পিনাকি ভট্টাচার্য স্বাধীনতার এগেনস্টে বা বাংলাদেশের এগেনস্টে? একেবারেই না। আপনারা আসলে পিনাকি ভট্টাচার্য সাইকোলজিটা বুঝেন নাই। পিনাকি ভট্টাচার্য যদিও নামটা শুনে মনে হয় যে সে হিন্দু ঘরের একটা লোক, তাই না? আসলে সে তো নাস্তিক, সোজা হিসাব সে ধর্ম মানে না, নাস্তিক। একজন নাস্তিক কখনো দেশপ্রেমহীন হয় না। একজন নাস্তিক যেভাবে দেশকে ভালোবাসে অন্য মানুষ ওই রকমভাবে ভালোবাসে না। একজন খাঁটি মুমিন মুসলমান দেশের প্রতি তার মায়া মহব্বত না থাকতে পারে, তার মায়া মহব্বত থাকে আরবের প্রতি, বাংলাদেশের প্রতি না। কিন্তু একজন নাস্তিক তার কিন্তু ভালোবাসা থাকে তার দেশের প্রতি, কারণ ভালোবাসার আত্মার কোনো কিছু নাই। তাহলে সেই বাংলাদেশের আজকে এই অবস্থা করার জন্য, অর্থাৎ যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল সেই বঙ্গবন্ধুর বাড়িকে এইভাবে গুড়িয়ে দেওয়ার কারণটা কি? আওয়ামী লীগের প্রতি তারা এত ক্ষোভে কেন? শেখ হাসিনার প্রতি এত ক্ষোভে কেন? আপনারা কি কোনোদিন চিন্তা করে দেখছেন? বাংলাদেশে সত্যিকার অর্থে এই যে দেখেন যে পিনাকি ভট্টাচার্য, সে তো বাংলাদেশের সংখ্যা লঘিষ্ঠ, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ, তাই না? আপনারা খেয়াল করে দেখেন এই বাংলাদেশে যারা সচেতন সংখ্যালঘু আছে তারা কিন্তু মানসিকভাবে ভীষণভাবে মর্মাহত। কেন মর্মাহত? ভীষণভাবে মর্মাহত কারণ গত 53 বছর না, সে পাকিস্তান পিরিয়ডের থেকে শুরু করে এই বাংলাদেশের সংখ্যালঘুরা প্রতিনিয়ত অত্যাচারিত, নির্যাতিত সার্বিক দিক দিয়ে। এবং আশা করা গেছিল 1971 সালে
স্বাধীনতার পর তারা আর নির্যাতিত থাকবে না। বিশেষ করে আপনাদের তো বারবার বলেছি যে ওই যে শত্রু সম্পত্তি আইন করেছিল আইয়ুব খান 1965 সালে, তাই না? তো যে শত্রু সম্পত্তির বিষয় ছিল যে বাংলাদেশের হিন্দুরা যদি বাংলাদেশের ওই তৎকালীন পাকিস্তানের বাইরে চলে যায় তাহলে তাদেরকে কী করতে হবে, শত্রু হিসাবে ঘোষণা দিয়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। তো পাকিস্তান আমলে এটা করছিল, ঠিক আছে। তাহলে আশা করা যায় যে 1971 সালে যখন স্বাধীনতা হলো তখন তো এই আইনটা থাকবে না, তাই না? বঙ্গবন্ধু কিন্তু সেই আইন রদ না করে শত্রু সম্পত্তি আইনটাকে কী করছে, অর্পিত সম্পত্তি করছে, বুঝছেন? অর্থাৎ এইবার বাংলাদেশের থেকে কোনো হিন্দু যদি বাংলাদেশ থেকে চলে যায় তাহলে তার সম্পত্তি সে কী করলো, সরকারের কাছে অর্পণ করে চলে গেল। তো বাংলাদেশে বহু হিন্দু থেকে বহু মুসলমান বাংলাদেশের থেকে পৃথিবীর বিভিন্ন দেশে মাইগ্রেটেড হয়ে চলে গেছে না, তাদের সম্পত্তি কিন্তু অর্পিত হয়নি। এবং এই সম্পত্তি যে এই হিন্দুদের নেওয়া শুরু হলো, বঙ্গবন্ধু চিন্তা করে দেখেন যে তার কাছ থেকে তো এটা আশা করা যায় না, তার আমলে তো এই আইনটা পুরো বাতিল হয়ে যাওয়ার কথা, তাই না? পরবর্তীতে শেখ হাসিনা তো কয়েকবার প্রধানমন্ত্রী হয়েছেন, তার কাছেও কিন্তু এই আইনটা বাদ দেওয়ার জন্যে বারবার ফাইল নিয়ে যাওয়া হয়েছে। শেখ হাসিনা কিন্তু এগুলো কেয়ার করেননি, পাত্তাই দেননি। এইটা এত বড় ইস্যু কী কারণে? এটা এত বড় ইস্যু এই কারণে, এই পিনাকি ভট্টাচার্য এই বাংলাদেশে এই হিন্দুদের ওপর এই যে সিস্টেমেটিক ওয়েতে যেভাবে অত্যাচার নির্যাতন, তাদের ধন সম্পদ কুক্ষিগত করা, তাদের সুন্দর সুন্দর মেয়েগুলোকে কুক্ষিগত করা, এই বিষয়গুলো তো সে দেখছে। এবং আমার ব্যক্তিগত ধারণা তার পরিবারের কেউ না কেউ সম্ভবত এই রকম নির্যাতনের শিকার, যে কারণে তার মনে হচ্ছে প্রচণ্ড আক্ষেপ। এবং সত্যি কথা বলতে কি, এই ভদ্রলোক তো পড়াশুনোও করে, ইতিহাস জানে। 1971 সালের স্বাধীনতায় সবচাইতে বেশি আত্মত্যাগ কারা করছিল বলেন তো দেখি? সবচেয়ে বেশি আত্মত্যাগ করছিল কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়রা। এটা কিন্তু ইতিহাসে লেখা নাই। কীরকম? তখন সেই বাংলাদেশ থেকে কত প্রায় 1 কোটি লোক শরণার্থী হয়ে ভারতে গেছিল না? তো ওই 1 কোটি লোকের মধ্যে মুসলমান কয়জন ছিল? শতকরা 5 জন লোক মুসলমান ছিল না, 95 জন লোকই হিন্দু ছিল এবং সংখ্যালঘিষ্ঠ ছিল। তারাই কিন্তু ভারতে আশ্রয় নিয়েছিল। শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধ করার জন্যে বাংলাদেশ থেকে গেছিল ইয়াং পোলাপান, দেখবেন যে তাদের পরিবার সবই বাংলাদেশে ছিল, কিন্তু ওই যে মুক্তিযুদ্ধে নাম লেখাইছিল ট্রেনিং নেওয়ার জন্য সে ভারত গেছিল। আর রাস্তায় যাওয়ার সময় একেবারে শিয়াল কুত্তার মতো, কীট পতঙ্গের মতো পাকিস্তানি সৈন্যরা কাদেরকে গুলি দিয়ে মারছিল? হিন্দুদেরকে কিন্তু মানে একেবারে বিয়ারিশ কুত্তার মতো মারছিল। তারপরে ওই 25 মার্চ সেই কালো রাতে ঢাকায় যখন পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়লো, মেইনলি কোথায় আক্রমণ করছিল জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আক্রমণ করছিল। সেখানে ছাত্রদেরকে মেরে একেবারে সাফা করে দিয়েছিল। এবং পরবর্তীতে সবচাইতে বেশি নারী ধর্ষিতা হয়েছিল কাদের? হিন্দুদের। যে সমস্ত হিন্দুরা তারপরেও যায় নাই, তাদের বাড়িঘরের মেয়েগুলাকে ধরে ধরে নিয়ে রেপ করা হয়েছিল, তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছিল, তাদের বাড়িঘরে আগুন জ্বালানো হয়েছিল, তাদের ধন সম্পদ কেড়ে নেওয়া হয়েছিল। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু হিন্দুরা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কি এই কথাগুলো লেখা আছে? কোথাও লেখা নাই। খালি বলে 1 কোটি লোক শরণার্থী হয়ে ভারতে গেছিলো, তাই না? কিন্তু ওই 1 কোটি লোকের মধ্যে হিন্দু কয়জন আর মুসলমান কয়জন, এইটা কি কোনোদিন কখনো কেউ বলছে? কখনোই বলে নেই। প্রকৃত যারা ইতিহাস জানে, 71 সালের স্বাধীনতার সময় যারা নাকি মানে অ্যাডাল্ট এনাফ ছিল, তারা খুব ভালো করে এই জিনিসগুলো জানে। স্বাধীনতার জন্য সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সবচাইতে বেশি আত্মত্যাগ করেছিল হিন্দুরা, এবং তাদের রক্তের উপরে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। কেন? 1 কোটি লোক, এই যে তার মধ্যে 1 কোটি যদি হয়, প্রায় 95 লক্ষই হিন্দু গেছিল। এদেরকে দেখি তো ওই ইন্দিরা গান্ধী সারা পৃথিবীতে দৌড়ে বেরিয়ে তারপর আন্তর্জাতিক সমর্থন এই স্বাধীনতার পক্ষে আনয়ন করা হয়েছিল, তাই না? এবং ভারতের লোকজন সেই হিন্দু, তারাই কিন্তু সাপোর্ট দিয়েছিল। সেই হিন্দু সৈন্যরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এসে যুদ্ধ করছিল এবং তারাই মারা গেছিল। তাহলে বাংলাদেশের স্বাধীনতা প্রকৃত পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল হিন্দুরা।
কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান থেকে বাংলাদেশে আসলেন, তখন কি উনি হিন্দুদেরকে কোনো কৃতিত্ব দিয়েছিলেন? কিচ্ছু দেন নাই। উনি হিন্দুদের কোনো মর্যাদাও দেন নাই। ওই সেই শত্রু সম্পত্তি আইন উনি বাতিল করেন নাই। উনি আরও উল্টে রমনা কালীবাড়ি মন্দির দখল করছিলেন এবং আরও অনেক ঘটনা উনি ঘটিয়েছিলেন। খেয়াল করে দেখেন যে তার যে ক্যাবিনেট ছিল সেখানে কয়েকজন হিন্দু ছিল, খুব বেশি হিন্দু ছিল না। তখন কিন্তু 18-19% মানুষ কিন্তু বাংলাদেশে হিন্দু ছিল, কিন্তু ক্যাবিনেটে কি হিন্দুদের তেমন জায়গা ছিল? শুধুমাত্র যে ফণীভূষণ মজুমদার বলে একজন ছিল, আরও 2-1 হয়তো ছিল। বাট পিনাকি ভট্টাচার্য ইতিহাস থেকে খুব ভালো করেই জানে যে হিন্দুদের আত্মত্যাগের কারণে এই বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে খোদ বঙ্গবন্ধু নিজে এই হিন্দুদের কি একেবারে পুরো উচ্ছেদ করে দিলেন এবং বঙ্গবন্ধুর আমল থেকেই বিপুলভাবে হিন্দুরা বাংলাদেশ ত্যাগ করে ভারতে গেছে। এই ধারা এই শেখ হাসিনার আমল পর্যন্ত বহাল তবিয়তে ছিল। এই শেখ হাসিনা হিন্দুদের প্রতি কখনো সদয় ছিলেন না। উনি বাংলাদেশকে আরও করে তুলছিলেন বেশি বেশি করে মৌলবাদী, তাই না? পিনাকি ভট্টাচার্য দেখলো যে কাটা দিয়ে কাটা তুলতে হবে। এরা যখন হিন্দুদের রক্তের ওপরে পাড়া দিয়ে একটা স্বাধীন দেশ পেয়ে সেখানে শাসন ক্ষমতায় বসে রাজাধিরাজের মতো চলাচল করে এবং এখনও পর্যন্ত বিভিন্ন কায়দায় হিন্দুদেরকে নির্যাতন নিষ্পেষণ করে এবং সেগুলোকে তারা স্বীকৃতিও দেয় না। হিন্দুদের বাড়িঘর আক্রমণ হয়, তাদের মন্দির আক্রমণ হয়, তাদের মা বোনেরা বেইজ্জতি হয়। এর এগেনস্টে কেস কারবার করলে আসামি ধরা পড়ে না, পড়লেও সে পাগল উন্মাদ সাব্যস্ত হয়, তারপরে তার বিচার হয় না। তো এইগুলো কি এই পিনাকি ভট্টাচার্য দিনের পর দিন দেখে নাই? দিনের পর দিন দেখছে। তার ভিতরে প্রতিহিংসার আগুন জ্বলে উঠছে যে হিন্দুদের রক্তের ওপর দাঁড়িয়ে তোমরা এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছো, আর এখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হও, রাজাধিরাজের মতো জীবনযাপন করো, আর সেই হিন্দুদেরকে তোমরা নিষ্পেষণ করো। তো ঠিক আছে, তোমাদের অস্ত্র দিয়ে তোমাদেরকে ধ্বংস করবো। সেটা কি? তোমাদের পুরো এই স্বাধীনতার যে স্প্রিয়া, এগুলো ধ্বংস করে দিয়ে এই বাংলাদেশটাকে ধর্মোন্মাদ একটা দেশে পরিণত করা হবে। এখানে তালিবানি শাসন কায়েম করা হবে, এখানে ইসলামী খালিফাত প্রতিষ্ঠা করা হবে। করার পর তোমরা এইবার নিজেরা মারামারি করে কাটাকাটি করে মরবা। যাও। হিন্দুরা তো ফি সাবিলিল্লাহ তারা গেছে, একটা বিরাট অংশ তো ভারতে গিয়ে বেঁচেই গেছে, আর বাকি যেগুলো আছে আস্তে ধীরে চলে যাবে। আর ওদের দিকে তাকিয়ে থাকলে হবে না। তাহলে তো তোমরা বেঁচে যাচ্ছ না, তোমাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। তোমরা এবার নিজেরা যাতে মারামারি কাটাকাটি করে মরো, সেই কাজটা করো। আর সেইটা করতে গেলে প্রথমত স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের যে চেতনা পুরো ধ্বংস করে দিতে হবে। এরপর তোমরা তোমাদের ধর্মীয় যে আদর্শ আছে সেইটা নিয়ে মারামারি কাটাকাটি করো, দেশকে তালিবানি বানাও, দেশকে ইসলামী শরিয়া কায়েম করে এবার নিজেরা ধ্বংস হও। এইটা হলো পিনাকি ভট্টাচার্যের প্রতিশোধ। কারণ সে দেখছে মুসলমানদেরকে কোনোভাবে লাইনে আনা যায় না, তাদের শত বুঝান তারা আসবে না। সে কিন্তু এর আগে অনেক চেষ্টা করছে। সে তো অনলাইন অ্যাক্টিভিস্ট তো আজকে থেকে না, তাই না? অনেক আগে থাকতে সে চেষ্টা করছে না, বাংলাদেশের মানুষকে উদার মুক্ত ধর্মনিরপেক্ষ বানানোর চেষ্টা করছে, বহুত চেষ্টা করছে, কোনো কাম হয় নাই। অতএব সে বুঝছে এদেরকে এই লাইনে কাজ হবে না। যে লাইনে এদের কাজ করলে প্রতিশোধ নেওয়া যায়, ঠিক সেই লাইনে এইবার কাজ ধরছে। এসব মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করে, বঙ্গবন্ধুকে নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করে। তো এইসব টিকে থাকলে এই আওয়ামী লীগ আবার শুরু করতে পারে। আর এই আওয়ামী লীগ এই যে ভারতের হিন্দুদের সাথে মিলেমিশে তাদেরকেও বোকা বানায়। উপরে বলে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু ভিতরে প্রচণ্ড রকমভাবে এরা হিন্দু বিদ্বেষী। এই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সহ যে খোদ শেখ হাসিনা, সেও কিন্তু প্রচণ্ড হিন্দু বিদ্বেষী। এটাই হলো পিনাকি ভট্টাচার্যের ধারণা। আর তার ধারণা যে একেবারে পুরো অমূলক তাও না, ঘটনা কিন্তু আসলেও তাই। যাই হোক, পিনাকি ভট্টাচার্য প্রতিশোধ নিচ্ছে। মোটে সুযোগ সে পাচ্ছিল না, এইবার সুযোগ পেয়েছে। বাংলাদেশের মমিন মুসলমানদেরকে একটা শিক্ষা সে দিয়েই ছাড়বে। মমিন মুসলমানরা কিন্তু বুঝতেছে না যে পিনাকি ভট্টাচার্য তাদেরকে নিয়ে কি খেলা খেলছে। পিনাকি ভট্টাচার্যের বক্তব্য হলো, তোমরা যখন শিক্ষিত হলে না, তোমরা যখন উদার হলে না, ধর্মনিরপেক্ষ হলে না, গণতান্ত্রিক হলে না, আর মাঝখান দিয়ে হিন্দুরা খালি
মানে চাপা পড়ে মারা পড়বে, নির্যাতিত নিষ্পেষিত হতে থাকবে। এটা তো হয় না। তোমাদেরকে সাইজ করতে গেলে তোমার নিজেদের মধ্যেই তোমাদের জ্ঞানজাম পাকাতে হবে, ক্লিয়ার। এবং সেই কাজটাই সে করছে, এবং এখন বাংলাদেশ তো সেই দিকে যাচ্ছে, তাই না? কোনোভাবে বাংলাদেশকে রক্ষার আর কোনো সুযোগ নেই। এইবার মুমিন মুসলমানরা নিজেরাই শুরু করবে, এবং সেই দিন আর খুব বেশি দিন নাই। ধন্যবাদ।